সিসিটিভি চাঞ্চল্যকর ফুটেজ নিয়ে আবার আমরা চলে এসেছি, আবার চলে এসেছি। না না, এইভাবে না বললে আপনি তো আসতেন না, তাই একটু সিসিটিভি নিয়ে একটুখানি একটু একটু ছোটোটা আলোচনা করব। একটু চাঞ্চল্য নিয়ে এলাম, মানে চাঞ্চল্য না হলে আজকাল মানে আমরা এক্সাইটেড হই না, মানে আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তা সিসিটিভি নিয়ে এই হাসপাতাল কাণ্ডে একটা সিসিটিভি নিয়ে একটা সিসি নিয়ে শ্রী না, একটা ছোট্ট একটা কথা বলবো। তো বহু আগে পাঠ্যপুস্তকেই ছিল স্কুলে, রাজশেখর বসু শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। ওটা তখনকার দিনে যে একটা স্ক্যাম কিছু কোম্পানি তৈরি হতো, প্রাইভেট কোম্পানি, সেইটা নিয়ে গল্পটা খুব ভালো গল্প, আপনারা ছোটো গল্প পড়ে নেবেন রাজশেখর বসুর। তো সেই শ্রী শ্রী থেকে এখন মাথায় এলো সিসিটিভি নিয়ে এত কিছু শুনতে শুনতে। তো আজকে হঠাৎ করে দেখলাম ওই নিউজ 18 একটা ব্রেকিং নিউজ বলে একটা মহিলা চিল্লাতে শুরু করলো। মানে যে কোনো জিনিস, মানে কোনো সাধারণ জিনিস তারা কণ্ঠস্বরে একটা চাঞ্চল্য নিয়ে আসে, অদ্ভুত একটা চাঞ্চল্য। মানে সাধারণ কথা বলো, আজকে বৃহস্পতিবার আমি ছুটি, আজকে বৃহস্পতিবার, হ্যাঁ আজকে বৃহস্পতিবার। জেগে তারা নাকি দেখেছে কোন গ্রুপ ডি স্টাফকে ওই সেমিনার রুমে ওই সঞ্জয় রায়কে যেতে দেখেছে। তো খুবই স্বাভাবিক ঘটনা, সিসিটিভিতে তো রয়েছেই, তো ওখানে তো ধরাই রয়েছে। এবার যদি কোনো মানুষ থাকে সেও দেখতে পাবে, কিন্তু সেইটাকে একটা সেন্সেশনালাইজ করে বলা হলো, ব্রেকিং নিউজ এভাবে বলা হলো। তো এইবার দেখুন এখনও দেখছি বেশ কিছু চ্যানেল ওই সেই 10 তারিখে কি নাকি চিঠি দিয়েছে, কোন একটা রুম ভাঙা হয়েছে, সেটা নিয়ে এখনও লড়ে যাচ্ছে। তো আমার ভেবে খারাপ লাগে, মানে দেশের সাধারণ মানুষ দেখুন চিরকাল যুগ ধরে সাধারণ মানুষ একটু মুরগি টাইপ হয়, কিন্তু আমি দেখছি মানে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা স্বনামধন্য যে যার পেশায়, কেউ শিল্পী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তারা এইসব মানে কোনো লজিকের মা বাপ নেই এমনভাবে তারা চিন্তাভাবনা করছে। দেখুন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন আপনারা কোন যুগে বাসটা করছেন। আপনারা এখন ডিজিটাল যুগে বাস করছেন, যেখানে একটা সিসিটিভি রয়েছে। তো সিসিটিভি ক্যামেরাতে তো দেখা যাচ্ছে যে সেমিনার রুমে কে ঢুকেছে, কখন ঢুকেছে। সিসিটিভি ক্যামেরাতে কি শুধু সঞ্জয় রায়কে দেখা গেছে? মানে ওটা কি সঞ্জয় রায়ের পার্সোনাল সিসিটিভি ক্যামেরা? ওখানে তো এটাও দেখা গেছে যে ওই ভদ্রমহিলা, ওই মেয়েটা কখন ঢুকেছিল, আর তারপর যে সে বেরোয়নি। এবার অনেকে বলছে না, মানে ওখানে এভিডেন্স আছে, ওই ঘরটা ভেঙে দিয়েছে মানে এভিডেন্স আছে, মানে যা ভাঙবে তা সেখানে এভিডেন্স। আপনার যদি মন ভেঙে যায়, আপনার মনেও একটা এভিডেন্স আছে। মানে কিসের এভিডেন্স? মানে সেখানে সেই ঘরে কোনো এভিডেন্স থাকতে গেলে সেখানে তো অ্যাটলিস্ট এই ভিকটিম মহিলাকে যেতে হবে, ভিকটিম মহিলাকে তো অ্যাটলিস্ট যেতে হবে। আচ্ছা ধরলাম ভিকটিম মহিলা না, কেউ ওখানে মেরে ঠেলে ওখানে হাত ধুয়েছে, তাহলে তো যে ওই কাজটা করেছে, ধরুন সঞ্জয় রায় রয়েছে বা আরও কোনো ব্যক্তি, তাকে তো সেই রুমে যেতে হবে। ধরলাম যেই ঘরটাতে মানে ভাঙা হয়েছে দেয়াল টেয়াল, তাকে তো সেই রুমে যেতে হবে, এবং তাকে এই রুমেও যেতে হবে, সেমিনার রুমেও যেতে হবে। সেমিনার রুমে সিসিটিভিতে দেখা গেছে এই ভিকটিম মহিলা ঢুকেছে আর সঞ্জয় রায় ঢুকেছে, আর হয়তো মানে ভিকটিমের যারা ইন্টার্ন ছিল, যাদের সাথে সে একসাথে খেয়েছে, তারা ঢুকেছে, সেখান থেকে বেরিয়েওছে। অবশ্যই এটা আমরা ধরে নিতেই পারি যে সেই সিসিটিভিতে সঞ্জয় রায়কে বেরোতে দেখা গেছে, সেই ইন্টার্নদের বেরোতে দেখা গেছে টাইম ফ্রেম অনুযায়ী, কিন্তু সেই মহিলাকে বেরোতে দেখা যায়নি। সিসিটিভিতে কি দেখা গেছে যে সে মহিলা ওখান থেকে বেরিয়ে গেছে? এবং যে লজিকগুলো বলছে ওই যে ঘরটা ভাঙা হয়েছে সেখানে মারা হয়েছে, সেখানে যদি মারা হয় তাহলে তো সিসিটিভিতে এটাও ধরা পড়বে যে ওই মহিলা সেমিনার রুম থেকে বেরোচ্ছে। কেন আমরা দেখেছি সঞ্জয় রায়কে দেখা গেছে সিসিটিভিতে সেমিনার রুমে ঢুকছে এবং আধ ঘন্টা বাদে 4:30 ভোর নাগাদ সেমিনার রুম থেকে বেরোচ্ছে। তা সিসিটিভিতে কি দেখা গেছে যে, ওখানে তো দেখা গেছে অবশ্যই যে ওই মহিলা সেমিনার রুমে ঢুকেছে, সেমিনার রুম থেকে বেরোতে কি দেখা গেছে? খুব সম্ভবত দেখা যায়নি, দেখা না যাওয়াটাই স্বাভাবিক। তার মানে ওই মহিলা কিন্তু ওই সেমিনার রুমেই ছিল। এবার আরও একটা লজিক বলছি, আপনি সিসিটিভি ভুলে যান, মানে সিসিটিভিতে ঢোকা বেরোনোর এই ব্যাপারটা ভুলে যান। যদি ধরলাম ওই মহিলাকে অন্য কোনো ঘরে, যে ঘরটা ভাঙা হয়েছে সেই ঘরে তাকে মারা হয়ে থাকে, তাহলে তো তার বডিটা তো নিয়ে যেতে হবে। সেমিনার রুমে আপনার সামনে দরজা, পেছনে দরজা, পেছনের দরজা এক গাদা সিসিটিভি ক্যামেরা রয়েছে,
সামনের দরজায় একটা ভালো সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি সঞ্জয় রায়কে ঢুকতে এবং বেরোতে। বডিটা বেরোলো ঢুকলো কীভাবে সিসিটিভি এরিয়ে? এগুলো ভাবুন, মানে আপনারা কোন যুগে ভাবছেন আমি জানি না। আপনারা ম্যাক্সিমাম নিশ্চয়ই আজকের যুগের স্মার্টফোন যুগের পাবলিক, জন্মেছেন হয়তো স্মার্টফোনেই হয়তো আপনার প্রথম ছবি তোলা হয়েছে। যারা বেশি উত্তেজিত, যারা কথায় কথায় আপনার সেন্সেশন নিয়ে আসছে, আজ বৃহস্পতিবার করছেন, তাহলে আপনার তো ব্যাপারটা না, আপনার কাছে তো মানে এতটা অবাক হওয়ার বিষয় না যে সিসিটিভি বলে একটা বস্তু আছে। সেই সিসিটিভিতে তো দেখা যায়নি যে ওই মহিলাকে বেরোতে ওই সেমিনার রুম থেকে, বা দেখা যায়নি যে তার মরদেহ ওই সেমিনার রুমে ঢোকানো হচ্ছে। এগুলো একটু ভাবুন। আর একটা ছোট্ট বিষয় নিয়ে শেষ করবো। সিসিটিভিতে যে দেখা গেছে গলায় একটা ব্লুটুথ নিয়ে সঞ্জয় রায় ঢুকছে সেমিনার রুমে উদ্ভ্রান্তের মতো রাত 4টে নাগাদ। তা আপনি বলুন, মানে সঞ্জয় রায়কে যদি কেউ পাঠিয়ে থাকে এসব কাজ করার জন্য, কেউ হাতে হেলমেট নিয়ে, গলায় এইসব নিয়ে, মানে ব্লুটুথ নিয়ে এইসব কাজ করতে যায়, হাতে হেলমেট নিয়ে? মানে এটা যদি পূর্ব পরিকল্পিত হয়, হাতে হেলমেট নিয়ে যাবে কেউ? হাতে হেলমেট নিয়ে যাবে, মানে গলায় ব্লুটুথ ঝুলিয়ে? জানি না মানে কোথায় সাধারণ মানুষের বোধ বুদ্ধি চলে গেছে। সাধারণ মানুষ, ওই বললাম, মানে চিরকাল ইতিহাস বলে সাধারণ মানুষ সবসময় ছাগল হয়। কিন্তু যারা বিচক্ষণ, যারা এন্ট্রেন্স দিয়ে ডাক্তারিতে পড়ছে, এমবিবিএস হয়ে গেছে, পোস্ট গ্রাজুয়েট করছে, ইঞ্জিনিয়ার, আমি অনেক পরিচিত লোকজনকে দেখেছি, তাদের এই সেন্স অফ লজিক দেখে না, জানি না কবে ভারতের তৃতীয় বিশ্বর এ থেকে বেরিয়ে আসতে পারবে, তৃতীয় বিশ্বের ছায়া থেকে। মানে যে অনেকগুলো কাজ করা যেত, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, কোনো দাবি দাওয়া নেই, মানে কোনো ঠিকঠাক দাবি দাওয়া নেই। আমি আমার আগের অডিওতে বলেছি যে পশ্চিমবঙ্গে যেসব সরকারি হাসপাতাল, সেসব বাকি রাজ্যের হাসপাতালের থেকে অনেক এগিয়ে, সরকারি হাসপাতালের সঙ্গে তুলনায় যদি আমরা যাই। সেখানে অনেক উন্নতির অবকাশ আছে, পেশেন্টদের জন্য, ডাক্তারদের জন্য, উভয়ের জন্যই। কিন্তু আমি একটা ডাক্তারকেও দেখলাম না, মানে যারা প্রতিবাদ করছে তারা কোনো গঠনমূলক কোনো কিছু দাবি দাওয়া করছে, যাতে করে তাদের নিজেদের লাইফস্টাইল বা তাদের ওয়ার্কিং লাইফ বলা ভালো, প্রফেশনাল ওয়ার্কিং লাইফ এবং পেশেন্টদেরকে তারা যে পরিষেবাটা দিচ্ছে সেটা যাতে একটু বেটার হয়। যেমন আগের অডিওতে অল্প একটু টাচ করেছিলাম যে সরকারি হাসপাতালে এখনও আগেকার দিনে সেই কালীঘাটের মন্দিরের মতন পান্ডা ছিল। আগে একসময় দক্ষিণেশ্বরেও পান্ডা ছিল, দক্ষিণেশ্বরের মন্দিরে। পরবর্তীকালে, এটা অনেক দিন আগের ঘটনা, তারা রেনোভেট করে তারা নিজেদের ট্রাস্টি, যে রানী রাসমণির যে ট্রাস্টি, তারা টেক ওভার করার পর পুরো দায়িত্ব পান্ডা ফান্ডা সরিয়ে দেয়। তুই পান্ডা প্রথা সরিয়ে দেওয়াই যায়, আপনি অনেকটা ডিজিটালাইজেশন করতে পারেন, মানে ট্রান্সপারেন্সি আনতে পারেন ফেডের ব্যাপারে, অ্যাভেলেবিলিটির ব্যাপারে, পান্ডা প্রথা পুরো সরিয়ে দিতে পারেন। এরকম অনেক অবকাশ রয়েছে, যাতে করে ডাক্তার, আমার যে সৎ ডাক্তার, হয়তো অনেক ডিসঅনেস্ট ডাক্তার আছে, সে তো আমাদের সমাজে প্রত্যেকটা পেশাতেই আছে, মানে ভালো মানুষ মন্দ মানুষ, ফুটবলেও আছে, কোচ বলুন, ইঞ্জিনিয়ারদের মধ্যেও আছে, ঘুষখোর ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তারদের মধ্যেও আছে। ডাক্তার একটা সমাজের প্রতিফলন। তো যারা মন্দ ডাক্তার তারা তো নোংরার মধ্যে থাকতেই ভালোবাসবে, কারণ তারা নোংরার মধ্যেই সোনা খুঁজে পাবে। কিন্তু যারা ভালো ডাক্তার, যারা সৎভাবে বেঁচে থাকতে চায়, মানে নিষ্ঠার সাথে, সততার সাথে বেঁচে থাকতে চায়, তারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, সেসব নিয়ে আমি কোনো দাবি দেওয়া দেখলাম না। তারা যাতে আরও ভালোভাবে পরিষেবা দিতে পারে পেশেন্টদের যাতে একটা অনলাইন বুকিং বলুন বা কিছু থ্রু ফোন, টেলিফোন, বা অ্যাটলিস্ট দেখতে পাওয়া যায় অনলাইনে কি অ্যাভেলেবিলিটি, বেড অ্যাভেলেবিলিটি বা বুকিং টুকিং, এগুলো নিয়ে আমি কোনো প্রকার দেখলাম না। একটা ডাক্তারকে আমি দেখলাম না। ওই এই পদত্যাগ, ওকে সরিয়ে দাও, একে সরিয়ে দাও, আমাদের সিনিয়র ডাক্তার ঘোষকে সরিয়ে দাও, ঘোষকে সরিয়ে একটা মোষ আসবে, কী পরিবর্তন হবে? কিছুই হবে না। যাকে ভালো থাকবেন।